চ্যানেল এক্সক্লুসিভ পর্ব আপনাদের সামনে তুলে ধরছে মুর্শিদাবাদের বাকি জায়গাগুলো। আমরা আজকে জগৎ শেঠের মিউজিয়াম দিয়ে শুরু করছি। এখন আমরা জগৎ শেঠের মিউজিয়ামের ঠিক সামনে। পার হেড 30 টাকা এন্ট্রি ফি, 6 বছরের নিচে সম্পূর্ণ ফ্রি এবং ফরেনারদের জন্য চার্জ 150 টাকা। এটাই হলো জগৎ শেঠের বাড়ি। কথিত আছে যে জগৎ শেঠের সঙ্গে নবাব সিরাজদৌল্লার খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু কোনো এক রাজসভায় নবাব তার উপর ট্যাক্স ধার্য করেন। তখন জগৎ শেঠ বলেন যে আমি ট্যাক্স দেব না, আপনার যত টাকা লাগবে আমি তত টাকাই দেব। সিরাজদৌল্লা তখন সবার মধ্যে উঠে দাঁড়িয়ে তাকে একটা চড় মারেন। তারপর থেকে নবাবের সঙ্গে জগৎ শেঠের সম্পর্ক খারাপ হতে থাকে। জগৎ শেঠ ছিলেন সেই সময় একজন ধনী ব্যক্তি। তিনি এতটাই ধনী ছিলেন যে তাকে বলা হতো রিচেস্ট ব্যাংকার অফ বেঙ্গল। কষ্টিপাথরের জাতা, এটা ফাসিল চীনামাটির পাত্র, এখানে আগে আচার রাখা হতো। এটা ফটিক পাথর, হীরা পালিশ করতে গেলে এই পাথরের প্রয়োজন। এটা হলো পাণ্ডুলিপি, এর সম্পর্কে দিদি বলছেন, একটু শুনুন। এটা হচ্ছে মৈথিলি ভাষা, তাল পাতার ওপর লেখা, উচ্চারণ সংস্কৃত। এখানে সমস্ত মুদ্রাগুলো রয়েছে সেই সময়, এবং এইখানে 2.5 টাকার নোটও রয়েছে। এর ভিতরে রয়েছে মিউজিয়াম। এই মিউজিয়ামের ছবি আমরা তুললাম। এই মাটির তলায় গুপ্ত ঘর রয়েছে এখানে। আমরা নিচে যাচ্ছি পাতালে। মাটির তলায় গুপ্ত ঘর থেকে আমরা উপরে উঠছি। উপরেও রয়েছে একটি মিউজিয়াম। মিউজিয়ামে প্রবেশ করে ঠিক উপরেই দেখবেন জগৎ শেঠের ছবি, তার ঠিক পাশেই রয়েছে তার বাবার ছবি এবং তার মেয়ের ছবি। এটি হলো একটি ড্রেসিং টেবিল টাইপের আয়না। এই ঘরের 2 কোণে 2টো মিরর রয়েছে এমন ভাবে যাতে কোনো শত্রু প্রবেশ করলেই ওই আয়নায় দেখা যাবে। রয়েছে তাদের ব্যবহৃত পুরনো দিনের খাট, ঝাড়বাতি। আমরা এখন একদম সুড়ঙ্গর সামনে দাঁড়িয়ে। ধীরে ধীরে সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করছি। এই সুড়ঙ্গর মধ্যেই ঠিক সামনে দেখুন একটা আয়না এমন ভাবে রয়েছে, পিছন থেকে যদি কোনো শত্রু আসে তাহলে এখানে দেখা যাবে। এই সুড়ঙ্গ দিয়ে বেরিয়েও দেখবেন একটি মিউজিয়াম আছে, সেটা আমরা দেখাতে পারলাম না কারণ এখানে ছবি তোলা যাবে না বলে। আগে এখানে একটা পুকুর ছিল, সেই পুকুরটাকে এখন নতুন করে বাঁধানো হয়েছে। এটি ঠিক জৈন মন্দিরের পাশে। আমরা এখন জাফরাগঞ্জে শ্রী শ্রী রঘুনাথ দেব মন্দির, আশ্রম ও জনসেবামূলক প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছি।
1168 বঙ্গাব্দে ইংরাজি 1761 থেকে 62 খ্রিস্টাব্দের মধ্যে মহন্ত লক্ষ্মণ দাস মহারাজ ঢাকার ঊর্ধ্ববাজার থেকে এসে এই স্থানেই শ্রী শ্রী রঘুনাথ দেব মন্দির আশ্রম ও জনসেবামূলক প্রতিষ্ঠান স্থাপন করেন। এটি নির্মাণ হয়েছিল মির্জাফর আলী খাঁর আমলে এবং তার ঠিক বাড়ির কাছেই এটা তৈরি হয়েছিল। দাদার কাছ থেকে আমরা টিকিট কাটলাম, কেটে আমরা জাফরাগঞ্জের ভিতরে ঢুকলাম এবং উনি আমাদের সঙ্গে খুব সহযোগিতা করেছেন। এখান থেকে 4টে রথ বার হয়, 2টো পিতলের রথ, এটার উপর রথ, এখানে দেখুন 2টো কাঠের রথ রয়েছে। এই যে মোট 5টা রথ দেখালাম, এর মধ্যে 4টে রথ প্রত্যেক রথে বেরো। এটা সিসি ক্যামেরার মতন কাজ করত, তখনকার দিনে সিসি ক্যামেরা বেরোয়নি, কিন্তু কত উন্নত মানের জিনিস এখানে বসানো রয়েছে যে এটার মধ্যে দিয়ে সারা ঘরের পুরোটা দেখা যাবে। সিসি ক্যামেরা মতন দেখালাম, তার ঠিক নিচেই এখানে সবাই বৈঠক করতো, বসতো, এখানে মিটিং হতো। এটা হলো বৈঠকখানা। এই যে পাখাটা দেখতে পাচ্ছেন, এই পাখাটা চলতো কেরোসিনে, এখানে কেরোসিন ভরে এই পাখা চালানো হতো। এই খাটটা 16 টাকার খাট, ভাবা যায় না এত মজবুত যে এখনো একদম সম্পূর্ণ অক্ষত রয়েছে। সেই সময় পেন্ডুরাম দেওয়া ঘড়িয়াটি বার ও তারিখ দুটোই দেখা যেত। অসাধারণ কাজ, একটা পাথর কেটে রাধা কৃষ্ণ মূর্তি তৈরি করা হয়েছে। এটা ছিল চামর। আসল সোনার জরির তৈরি এই আসন। এই ছিল তখনকার দিনের হাত পাখা। তখনকার দিনের সোনা এবং রূপোর মুদ্রা এখানে রয়েছে। শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরে বাংলাদেশের দলিলও এখানে রয়েছে। এই দলিলগুলো হচ্ছে বাংলাদেশের, এগুলো সব বাংলাদেশের দলিল। বিনতি করু পয়া পরু, বিনতি করু পয়া পরু। এখানে যা রয়েছে মিউজিয়ামের মধ্যে আমরা সবকিছু ঠিকঠাক করে তুলে ধরার চেষ্টা করছি। বিনতি করতে মে তো সমস্ত বিভিন্ন দেশের ব্যাচ এখানে রয়েছে। রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানজি, রাম, লক্ষ্মণ, সীতা একটা পাথরের মধ্যে রয়েছে। এটা হলো ভাষা, তখনকার দিনের ভাষা এগুলো। তখনকার দিনের সেই তরোয়াল। গ্যাসের সাহায্যে এখানে লাইট জ্বলতো। এই গ্যাসটা দেখুন পাশে রয়েছে গ্যাস, এই গ্যাসের সাহায্যে এখানে নিচে এই লাইটটা জ্বলতো। এই সমস্ত
জিনিস রয়েছে যার মাধ্যমে তখনকার দিনে ওষুধ তৈরি করা হতো। এগুলো সবই ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হতো। এটা হলো রাজস্থানের হারিকেন। সমস্ত আগেকার দিনের বাসনপত্র এখানে রয়েছে। কি বড় হাড়ি আপনি দেখতে পাচ্ছেন, এবং কড়াইটা দেখুন, বিশাল বড় কড়াই দুটো রয়েছে এখানে। ওইদিকে রয়েছে কড়াইয়ের ঢাকনা। মাত্র 80 টাকার এই গাড়িটা এখানে সুন্দরভাবে সুরক্ষিত রয়েছে। এদের জায়গা এখানে বিশাল জায়গা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটাই এনাদের, এবং এখান থেকে প্রায় 10 মিনিট হাঁটলে পরে তবে গিয়ে আপনি পাবেন গঙ্গার ধার। ওই গঙ্গার পার পর্যন্ত এদের পুরো জায়গা। সামনে রয়েছে আমবাগান। এই হলো রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণ ওদিকে, এদিকে জগন্নাথ। এখানেই রাস এবং ঝুলন এখানেই হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানটাতেই রাস ঝুলন এগুলো হয়। এটাই হলো মেন মন্দির। এটি হলো রাম সীতা মন্দির। এই মন্দিরের মধ্যে যে সিংহাসনটি আছে সেটি সম্পূর্ণ রূপোর তৈরি। আপনি পূজারী তো? এটা কিসের মন্দির এবং এটা মানে रघुनाथ मंदिर, राम सीता मंदिर। अच्छा। रूप सिंहासन, रूप ध्वजा और सिंहासन मूर्ति हमारे 3 खाली मूर्ति है, रामचंद्र जी, लखन जी, सीता जी, सोना मूर्ति। बाकी है कौष्टिवधर, जय जगन्नाथ, गोपाल, नीचे नारायण शिला, तंदिक बजरंगबली हनुमान और मंदिर गरुड़ पाके। और मंदिर प्रतिष्ठा हमारे बांग्ला तारीख 1168 और तक आगे नवाबे शासन तो आगे नवाबे खानदान किलो 3.5 बीघा जमीन। ছিলেন মহন্ত ভগবান লক্ষণ দাস। এটাই মির্জাপুরের বাড়ির গেট। এর ভিতরে এখনো মির্জাপুরের বংশধররা থাকেন, এবং এই যে গেটটা দেখছেন এই গেটটাকেই বলা হয় নেমুখারাম দেউরি। নবাব সিরাজদৌল্লাকে 7 দিন এখানে বন্দি করে রেখে 1757 সালে 2রা জুলাই সিরাজদৌল্লাকে নৃশংসভাবে হত্যা করে মির্জাপুরের ছেলে মিরন, এবং তারপরে হাতির পিঠে বেঁধে সারা মুর্শিদাবাদ ঘুরায়। গেট দিয়ে ঢুকেই ডান দিকে মসজিদ রয়েছে, এবং মির্জাপুরের যে বংশধররা রয়েছে তারা এই ভিতরে এখানেই বসবাস করে। এখন আর এখানে প্রবেশ নিষেধ করে দেওয়ার জন্য আমরা ভিতরে ঢুকতে পারলাম না, আমরা বাইরে থেকেই মসজিদটা দেখালাম। আপনি কোথা থেকে এসেছেন দাদা? আমি বাংলাদেশ থেকে এসেছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মিঠু। মিঠু, জি। আচ্ছা, আপনি এর আগে কি এসেছিলেন ইন্ডিয়া? না না, আমি ইন্ডিয়া এসেছি, কিন্তু এখানে আসার সৌভাগ্য হয়নি। এবার মোটামুটি কেমন লাগলো? কেমন? না, ভালোই লাগতেছে, কারণ একটা ঐতিহাসিক একটা নিদর্শন এবং দর্শনীয় জায়গা, ঠিক আছে, যে বাংলার শেষ নবাবের স্থান, তার মাতৃভূমি আমরা দেখতে পেয়ে আমি আসলে খুব গর্বিত বোধ করতেছি এবং বেশ ভালোই লাগতেছে। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই। আপনি কোথা থেকে এসেছেন? আমিও বাংলাদেশ থেকে আসছি। আচ্ছা আচ্ছা, তো কদিন থাকবেন এখানে? আসলে আজকে থাকবো, কালকে সারাদিন থাকবো। আসলে সবগুলো দেখার ইচ্ছা আছে। আচ্ছা, এখন তো নবাবের কবর দেখিনি, হাজারদুয়ারি দেখিনি। আচ্ছা, তো এখানে আসছেন কোথায় বাংলাদেশ থেকে? আমরা আসছিলাম কলকাতা থেকে। খুব ভালো লাগলো, ইতিহাসে পড়েছি তো অনেক, দেখার খুব ইচ্ছা, ইউটিউবে দেখছি, দেখার খুব ইচ্ছা ছিল, আশাটা পূরণ হয়ে গেছে আর কি। যাক, খুব শুনেও ভালো লাগলো। আপনি বিদেশ থেকে এসছেন, আমাদের দেশের এই সমস্ত স্মৃতিগুলোকে বলতে কি না, নবাব তো সব দেশে। না, আমি তা ওইভাবে বলছি না। আমি মানে বিদেশ বলতে আপনি যেহেতু বাংলাদেশ থেকে এসছেন, এটা আমাদের গর্ব।
সেটাই যে আমাদের ভারতবর্ষে এসে এত সুন্দর জিনিস আপনি দেখেছেন। না আসলে ভারতবর্ষে পুরাটা যদি যে ঘুরবে আমি জানি মানে আমার মনে হয় পৃথিবী তার ঘোরা লাগবে না। বাহ, খুব ভালো কথা বললেন, এটা ভারতবর্ষে সত্যিই তাই। মানে সুইজারল্যান্ড ভারতবর্ষে পাওয়া যায়, ফিল পাওয়া যায় আসলে, একদম ঠিক, একদম সুইজারল্যান্ডের ঠিক, ফিল ভারতবর্ষে পাওয়া যায়, একদম ঠিক। খুব ভালো লাগলো। ইচ্ছা আছে কাশ্মীর যাব, দীঘা যাব, তারপরে শিলিগুড়ি যাব। আপনারা আমাদের চ্যানেলটা দেখবেন, এক্সক্লুসিভ অর্ক দেখবেন, ওখানে দীঘার হোটেলের ভাড়া, কন্ট্যাক্ট নম্বর, কলকাতা থেকে বাসে যাবেন বাসের নম্বর, সমস্ত কিছু দেওয়া আছে, দেখবেন আপনাদের সুবিধা। নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক 1100 জনের কবরস্থান রয়েছে। আমরা এখন আছি এই 1100 কবরস্থান। এই যে কবরটি দেখতে পাচ্ছেন, এই কবরটি হলো মির্জাফরের কবর। কথিত আছে যে মির্জাফর এবং তার পরিবারের আরো কিছু সদস্যদের একসাথে নিমন্ত্রণ করে ইংরেজরা বিষ খাইয়ে হত্যা করেছিল। এটাই হলো মির্জাফরের কবর। এক 1100টা কবর এখানে টোটাল রয়েছে। এখানে যে কবরগুলো রয়েছে সবই মির্জাফরের পরিবারের কবর। টোটাল 1100টা কবর এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন ওই দূর থেকে বিরাট এরিয়া দিয়ে এই কবরস্থানটি যথেষ্ট বড় এবং এখানে 1100টি কবর রয়েছে। মেয়ে একটা রোগ হয়েছে, তো রোগটা হয়েছিল কলিজা, যার জন্য ও কি করতো, সমস্ত বাচ্চাদের কলিজা খেয়ে নিত। এই খবরটা যখন জানতে পারে তখন এইখানে মসজিদ কলিকার মেয়ের জীবন্ত কবর দেওয়া হয়। আজিমুন্নিসান কবর এইখানে রয়েছে, চলুন আমরা যাই, দেখে আসি। এটাই হলো মুর্শিদ কুলিকার মেয়ে আজিমুন্নিসানের জীবন্ত কবর। এখানেই মুর্শিদ কুলিকার মেয়েকে কবর দেওয়া হয়। এই সিঁড়ির নিচেই রয়েছে মুর্শিদ কুলিকার মেয়ে আজিমুন্নিসানের জীবন্ত কবর। আমরা এই সিঁড়ি দিয়েই উপরে উঠছি। এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর এখানে একটি মসজিদ ছিল, ভূমিকম্পে মসজিদটি ধ্বংস হয়ে যায়। মসজিদটি ধ্বংস হয়ে যাওয়ার পরে যেটুকুন রয়েছে সেইটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একটা মজার কথা, এই হাজারদুয়ারি প্যালেসে সিরাজদৌল্লা কোনোদিনই থাকেনি। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশির যুদ্ধে বিনা যুদ্ধে পরাজিত হন নবাব সিরাজদৌল্লা। 1757 খ্রিস্টাব্দের 2রা জুলাই নবাব সিরাজদৌল্লাকে হত্যা করা হয়। আর এই প্যালেসটি নির্মাণ হয় 1829 থেকে 1837 খ্রিস্টাব্দের মধ্যে। স্বাভাবিকভাবেই সিরাজদৌল্লার এখানে থাকার কোনো প্রশ্নই আসে না।
হাজারদুয়ারির একদম সামনে। ভিতরে ছবি তুলতে দেয় না, তাই আমরা ভিতরে কোনো ছবি দেখাতে পারলাম না। এই হাজারদুয়ারির ঠিক উল্টো দিকেই রয়েছে ইমামবাড়া। পবিত্র মহরমের জন্য ইমামবাড়া খোলা আছে, কিন্তু ইমামবাড়ার ছবি তুলতে দেয় না বলে আপনাদের সামনে কিছু দেখাতে পারলাম না। ইমামবাড়ার সামনে মহরম উৎসবকে কেন্দ্র করে প্রচুর দোকানপাট বসেছে। মহরমের জন্য সেজে উঠেছে এই ইমামবাড়ার সামনে ময়দান। আমরা এখন এই বাচ্চাবালির তোপের সামনে দাঁড়িয়ে রয়েছি। কথিত আছে এই কামানে একবারই গোলাবর্ষণ করা হয় এবং সেই গোলাবর্ষণের ভয়ানক আওয়াজে গর্ভবতী মহিলার বাচ্চা প্রসব হয়ে যায়। এই কামানটির নাম হয় বাচ্চাবালি কামান বা বাচ্চাবালি তোপ। এই যে দেখছেন, এটি হলো মদিনা মসজিদ। সিরাজদৌল্লার দাদু হজ করতে গেছিলেন মদিনায় এবং সেই সময় নৌকোতে যাতায়াত করতে গিয়ে এবং এত খাটনি হয় এবং পরিশ্রম হয় এবং এত কষ্ট হয়, তখন উনি চিন্তা করেন যে আমি একজন নবাব হয়ে যদি আমার এত কষ্ট হয় তাহলে আমার প্রজারা কিভাবে মদিনায় যাবে। তখন উনি মদিনা থেকে মাটি নিয়ে আসেন এবং সিরাজকে বলে এইখানে একটা মসজিদ স্থাপন করতে, প্রজারা যারা মদিনায় যেতে চায় তারা যে অথচ যেতে পারে না, তারা এখানে বসে যাতে প্রার্থনা করতে পারে। এই হলো ঘড়িঘর। এখন ঘড়িটা ঠিক মতন চলে না। আপনারা যারা হোটেলে থাকতে চান তারা এই হাজারদুয়ারির সামনেই দেখবেন অনেক হোটেল রয়েছে এবং তাদের ভাড়া 600 থেকে 2000 টাকার মধ্যে। একটু বার্গেনিং করে নেবেন। আমি রাত্রিটা বহরমপুরেই আমার মামার বাড়িতে কাটাবো, যার জন্য আমি কোনো হোটেল নিইনি, তাই আপনাদেরকে হোটেলের ভিতরটা দেখাতে পারলাম না। কালকে রাতে আমার মামার বাড়ি বহরমপুরেই থেকে গেলাম, সকাল হতে না হতেই বেরিয়ে পড়লাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna. এখন আমরা একদম মতিঝিলের সামনে রয়েছি। এই আমরা প্রবেশ করছি মতিঝিলে। আমরা এখন একদম মতিঝিলের সামনে। এখানেই ছিল ঘসিটি বেগমের প্রাসাদ, এখন সেটা জলের নিচে চলে গেছে এবং এই ঝিলেই মুক্তোর চাষ হতো।
মতিঝিলের ঠিক উল্টো দিকেই রয়েছে মূল মসজিদ। এই হলো সেই মতিঝিলের ঠিক অপোজিটে অবস্থিত মসজিদ। এখানেই রয়েছে লালবাগ মতিঝিল মাদ্রাসা। কথিত আছে এখানে ঘসিটি বেগমের স্বামীর কবর রয়েছে। এই মসজিদের পাশেই দেখুন একটা কংক্রিটের টোটাল বিল্ডিং রয়েছে, যেটাকে কেউ কেউ বলে গুপ্তঘর, আবার কেউ বলে এখানে সুড়ঙ্গ ছিল। অ্যাকচুয়ালি এটা পুরোটাই ঘেরা, এবং যার জন্য আজ পর্যন্ত কেউ সঠিকভাবে দেখতে পায়নি যে এর মধ্যে কি আছে। এই হলো পুরো কংক্রিটের বিল্ডিংটা, এবং বিল্ডিংটার চারদিক পুরো ঘেরা এবং উপরটাও ঘেরা, এবং টোটালটাই কংক্রিট। এটা একটা সময় ইংরেজরা এখানে এসেছিল যখন, তখন তারা এর মধ্যে গোলাবর্ষণ করেন, এবং সেই গোলাবর্ষণের জন্য এই জায়গাটা দেখুন কিছুটা ক্ষত হয়ে যায়। এই যে গোলাবর্ষণের জন্য এই জায়গাটা ক্ষত হয়ে যায়, কিন্তু বিল্ডিং ভাঙতে পারে না। কেউ কেউ বলে যে এই বিল্ডিংটা এর মধ্যে নাকি অনেক গুপ্ত ধন আছে, এবং সেই ধন সম্পত্তি লুটের জন্যই ইংরেজরা এখানে গোলাবর্ষণ করেছিল, কিন্তু এটা ভাঙতে পারেনি। কেউ কেউ আবার বলে এখান থেকে একটা সুড়ঙ্গ পথ ছিল, যে সুড়ঙ্গ পথ এখান থেকে সোজা ঘসিটি বেগমের প্রাসাদে গিয়ে উঠেছিল। যে প্রাসাদটা এখন জলের তলায়, ওটা এখন ওর কোনো ভগ্নাশেষও দেখা যায় না, কিন্তু মানে অরিজিনাল যে কি এটা এখনো পর্যন্ত সঠিকভাবে কেউ বলতে পারে। যে দেখালাম একটু আগে মতিঝিল, সেই ঝিলের পাশেই একটা পার্ক তৈরি হয়েছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছেন। আপনারা ইচ্ছা করলে এসে এখানে ঘুরে দেখতে পারেন, তবে এটা কোনো হিস্টোরিক্যাল প্লেস না, যার জন্য আমরা ভিতরে গেলাম না, বাইরে থেকেই দেখালাম। এখানে এলে একটা কথা মাথায় রাখবেন, এর এন্ট্রির টাইম হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এখন আপাতত বন্ধ আছে, তবে আশা করব খুব তাড়াতাড়ি শীঘ্রই আমাদের সরকার এটাকে আবার চালু করবেন। এটা হলো লাইটিং অ্যান্ড সাউন্ডের মাধ্যমে ঐতিহাসিক তথ্যচিত্র। আপনারা চেষ্টা করবেন যখনই আসবেন একটু সন্ধ্যেবেলা, তাহলে আপনারা লাইটিং কিছুই দেখতে পারবেন না, ভালোও লাগবে। এর মধ্যে ফোয়ারাও আছে কতগুলো, যেগুলোর মধ্যে অনেক লাইটিং রয়েছে, এবং ভিতরে সোজা চলে গেলে ভিতরে কিছুটা দূরে আপনার কটেজ রয়েছে। আপনারা হাজারদুয়ারি ঘুরতে এসে ইচ্ছা করলে এই পার্কের ভিতরে যে থাকার ব্যবস্থা রয়েছে সেই কটেজেও আপনারা গিয়ে থাকতে পারেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু অনেক বড় এলাকা, অনেক বড় এলাকা, ঘুরতে গেলে একটু হাতে টাইম নিয়ে এসে ঘুরতে। এটাই হলো মতিঝিল পার্কের ভিতরের কিছুটা অংশ, আমরা বাইরে থেকেই দেখাচ্ছি। ওই মতিঝিল যেটা রয়েছে তার ঠিক পাশেই এই পার্কটা তৈরি হয়েছে। এখানে টিকিটের মূল্য পার হেড 30 টাকা। এটা হলো হল্যান্ড থেকে আগত ওলন্দাজদের কবরস্থান। সম্ভবত 1700 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে এটা তৈরি হয়। কলকাতা থেকে আসার সময় যখন ট্রেনে করে আসবেন, বহরমপুর ক্রস করলে তারপরেই কাশিমবাজার স্টেশন। সেই কাশিমবাজার স্টেশনের ঠিক আগে যদি আপনি ট্রেন থেকে ডান দিকে তাকান, তাহলে এই কবরস্থানটা দেখতে পাবেন। এটা একদম কাশিমবাজার স্টেশনের ঠিক সামনে।
এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হলো ভাগীরথী। এই নদীটাই যখন আবার হুগলিতে গেছে তখন তার নাম হয়ে গেছে হুগলি নদী। এবং এই নদীর এই পূর্ব দিকে রয়েছে হাজারদুয়ারি, আর ঠিক নদীটা পার হয়ে যদি ওপারে যাওয়া যায় মানে পশ্চিম দিকে, তাহলে আপনারা দেখতে পারবেন ওখানে সিরাজদৌল্লার কবর। এবং সিরাজদৌল্লা একসময় ওই ওপারেই এই নদীর পশ্চিম দিকেই বসবাস করত এবং ওখানেই তারা থাকত। মুর্শিদাবাদ মানেই ইতিহাস এবং ইতিহাস মানেই সিরাজদৌল্লা। আপনারা যদি মুর্শিদাবাদ ঘুরতে আসেন তাহলে ভাগীরথীর পশ্চিম প্রান্ত যদি না ঘোরেন তাহলে আপনাদের ঘোরাটা অসম্পূর্ণ হয়ে যাবে, কারণ সিরাজদৌল্লা এই ভাগীরথীর পশ্চিম প্রান্তেই বসবাস করত এবং তার কবর এখনো এখানেই রয়েছে। আপনারা যদি মুর্শিদাবাদ ঘুরতে আসেন তাহলে অবশ্যই ভাগীরথীর পশ্চিম প্রান্ত ঘুরে দেখবেন। বাংলার নবাব সিরাজদৌল্লা যেখানে বসবাস করতেন সেই প্রাসাদটি এখন ভাগীরথীর নিচে, তাই আমরা সেখানকার ছবি দেখাতে পারলাম না। আপনারা এখানে এলে অবশ্যই জায়গাটা ঘুরে দেখবেন। আমরা এখন ফোর্সবাগের নবাব সিরাজদৌল্লার সমাধিস্থলে। 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির যুদ্ধে রবার্ট ক্লাইভের পাঠানো সৈন্যবাহিনীর বিরুদ্ধে সিরাজদৌল্লার সৈন্যবাহিনী মির্জাফরের নির্দেশে যুদ্ধে অংশগ্রহণ না করায় নবাবের পরাজয় হয়। 1757 খ্রিস্টাব্দের 2রা জুলাই তাকে হত্যা করা হয় এবং আমরা নবাব সিরাজদৌল্লার সেই সমাধির সামনেই রয়েছে। নবাব সিরাজদৌল্লার কবরের ঠিক নিচেই রয়েছে তার স্ত্রী লুৎফুন্নিসা বেগমের কবর। এটা হলো নবাবের 5 বছরের মেয়ে কুৎসিয়া বেগম সাহিবার কবর, নবাবের দাদু আলীবর্দী খানের কবর। এছাড়াও এখানে নবাবের পরিবারের অনেক কবর রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে নবাবের মা আমিনা বেগম ও মাসি ঘসিটি বেগমের সমাধি। এটা হলো নবাবের দিদার কবর। নবাব আলী বর্দী খান দিল্লির জামা মসজিদের অনুকরণে এই মসজিদটি নির্মাণ করেছেন ফোর্সবাগে। কথিত আছে যে এই মসজিদের সামনে গোলাপের বাগান ছিল, সেই বাগানে নবাবরা আসতেন, মিটিং করতেন এবং নামাজ পড়ে বাড়ি যেতেন। আমরা এখন মুর্শিদাবাদের দাহাপাড়া জগবন্ধু ধামের সামনে রয়েছি। এখানে ভোগের ব্যবস্থা আছে, আপনারা ইচ্ছা করলে দুপুরবেলা এখান থেকে ভোগও খেতে পারেন। মন্দির বন্ধ থাকার জন্য মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না। আপনারা দেখছেন কিরিটেশ্বরী মায়ের মন্দির। এটি 51 পীঠের একটি পীঠস্থান। এখানে মায়ের কিরিট পড়েছিল। মুর্শিদাবাদ থেকে ফেরার সময় আমরা ব্যারাকপুরে নেমে গিয়ে লোকাল ট্রেন ধরে শিয়ালদা এলাম। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো থাকুন।